আসসালামু আলাইকুম। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ব আপনার মহাদেশ পরিচিতির মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা মহাদেশ, আপনার এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশের পরে যে মহাদেশ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে আমেরিকা মহাদেশ। আমরা আজকে আমেরিকা মহাদেশ সম্বন্ধে জানবো এবং আমেরিকা মহাদেশের আপনার যে ব্লকগুলোতে ভাগ করা হয় আমেরিকা মহাদেশকে, যে কয়েকটি ব্লকে, সেই কয়েকটি ব্লকে ভাগ করে করে আমরা প্রত্যেকটি দেশ সম্পর্কে আপনার জানার চেষ্টা করব। অলরেডি আমি গ্রুপে আপনাদের আমার যে নোট যেটা ছিল আমেরিকা মহাদেশ নিয়ে, সেটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি। সুতরাং ক্লাসটা দেখার পরে আপনার রাষ্ট্রগুলো মনে রাখার যে টেকনিক, সেগুলো আমি যদি আপনাদেরকে একবার দেখিয়ে দিই, আমার মনে হয় আপনারা নোটটা দেখে খুব সুন্দর করে নিজের প্রস্তুতি নিতে পারবেন। আচ্ছা, আমেরিকা মহাদেশ শুরু করব। আমেরিকা মহাদেশ শুরু করার আগে একটু আপনার আমেরিকা মহাদেশ যে পরিচিতি, আজকে আপনার সুপার পাওয়ার যে রাষ্ট্রগুলো, তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ আপনার সুপার পাওয়ার আপনার যেটা রাষ্ট্র বলা হয় সেটা হচ্ছে ইউএসএ বা যুক্তরাষ্ট্র। তো সেই যুক্তরাষ্ট্র কিংবা আমেরিকা মহাদেশ সম্পর্কে আমাদের জানার কোনো শেষ নেই, আসলে কৌতূহলের কোনো শেষ নেই। আপনার প্রত্যেকটা দেশ, আমি যদি ইন্ডিভিজুয়ালি বলি, এক একটা দেশের এক একটা গল্প আছে, কিন্তু আমেরিকা মহাদেশের যে গল্পটা আছে এটা একটু মজার। সুতরাং আমি গল্পটা আজকে আপনাদেরকে বলবো, কি মহাদেশটা কিভাবে আবিষ্কৃত হয়। আশা করি আপনারাও তখন বুঝতে পারবেন যে আমেরিকা মহাদেশ আসলে কিভাবে আবিষ্কৃত হয়েছিল। আমেরিকা মহাদেশটা আপনার আমরা ছোটবেলা থেকে আপনার অনেকগুলো সাধারণ জ্ঞানের প্রশ্নের মধ্যে আপনারা জানেন, আমরা দেখেছি আমেরিকা মহাদেশ যদি বলা হয় যে আমেরিকা মহাদেশ কত সাল আবিষ্কৃত হয়, আমরা একটা সাল মুখস্থ করেছি, সেটা হচ্ছে 1492 সাল। সেটা হচ্ছে কি 1492 সাল। সেই ক্লাস আপনারা ধরেন 6, 7, 8 থেকে যদি আপনার সাধারণ জ্ঞান যদি পড়া হয়, তাহলে আমার মনে আছে কিন্ডারগার্টেনে যখন আমরা পড়তাম কেজি স্কুলে, তখনও ক্লাস 5-এ সম্ভবত 4-এ বা 5-এ একটা সাধারণ জ্ঞান একটা পার্ট ছিল। সেখানে আপনার এই ধরনের প্রশ্নগুলো থাকতো, যে মহাদেশ নিয়ে যে থাকতো, এশিয়া মহাদেশ, পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি, এই মহাদেশ কত সালে আবিষ্কৃত হয়েছে, এই মহাদেশকে আবিষ্কার করেছে, এই ধরনের প্রশ্নগুলো আসতো। তো তখন থেকে আমরা শুনে এসেছি কি আমেরিকা মহাদেশ আবিষ্কৃত হয়েছে 1492 সালে। সেটা আবিষ্কার করেছিল কে, তার নাম আমরা জানি, আবিষ্কার করেছিলেন ক্রিস্টোফার কলম্বাস। ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশ শুধু এতটুকু জানলে হবে না, এটা একটা ঘটনা আছে। ক্রিস্টোফার কলম্বাস কিন্তু আপনার আমেরিকা মহাদেশ কিন্তু আবিষ্কার করতে চান নাই, বা আমেরিকা মহাদেশ যিনি আবিষ্কার করেছেন তিনি নিজেও বুঝতে পারেননি। তিনি মূলত যে কাজটা করেছিলেন, তিনি ভারতবর্ষ আবিষ্কার করতে চেয়েছিলেন। তখন তো আপনার গাড়ি ছিল না, উড়োজাহাজ ছিল না, তখন ছিল আপনার নৌপথে আপনার ভারতবর্ষে আসার জন্য, ব্যবসা করার জন্য, বণিক বা ব্যবসা করার জন্য যারা তখন নাবিকরা বিভিন্ন আপনার সমুদ্র পাড়ি দিয়ে দিয়ে বিভিন্ন মহাদেশ দেশে চলে যেতেন। তো এই ভদ্রলোক ইতালির একজন নাবিক, তার বাড়ি হচ্ছে ইতালি। এই ভদ্রলোক ক্রিস্টোফার কলম্বাস স্পেনের তখন রাজা এবং রানী, তাদের অর্থ সাহায্য নিয়ে তিনি পাড়ি দিলেন। কি আবিষ্কার করবেন? তিনি ভারতবর্ষ আবিষ্কার করবেন। 1492 সালে তিনি একটি আপনার দ্বীপে এসে পৌঁছান, একটি চারপাশে আপনার জলরাশি, মাঝখানে একটা দ্বীপ। সেই দ্বীপ রাষ্ট্রে এসে তিনি পৌঁছানোর পরে তিনি ধরে নিলেন এটি হবে আপনার ভারতবর্ষ। তিনি ধরলেন কি এটি হবে কি ভারত, এবং ঠিক ভারত নয়, মানে উনি বলতে চাচ্ছেন যে এটা ভারতের পশ্চিমে। আমরা জানি আমেরিকা মহাদেশগুলো এশিয়ার পশ্চিমে, তিনি বললেন তখন এটি ভারতের পশ্চিমে, যেহেতু এটাও ভারতের একটা অংশ, সুতরাং তিনি তার নাম দিয়েছিলেন পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। অর্থাৎ বর্তমান যে নামটা আমরা জানি সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এই ওয়েস্ট ইন্ডিজ কিন্তু তার কারণেই কিন্তু আবিষ্কৃত হয়েছে। অর্থাৎ ওয়েস্ট কেন বলেছে তিনি, ইন্ডিজ মানে তিনি আসলে বুঝাতে চেয়েছেন ইন্ডিয়া, যে তিনি ইন্ডিয়ার পশ্চিমে কোনো একটা মহাদেশ আবিষ্কার করছেন, যেটা ইন্ডিয়ায় ভেবেছিলেন তিনি, বা ভারতবর্ষ ভেবেছিলেন। তাহলে ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম, ইন্ডিজ ইন্ডিয়ার পশ্চিমে। কারণ তিনি ভেবেছিলেন তিনি যে মহাদেশ আবিষ্কার করছেন, বা তিনি যে আপনার দ্বীপরাষ্ট্রটি আবিষ্কার করলে সেটি ভারতবর্ষের কোনো একটি অংশ হবে। পরবর্তীতে এই ক্রিস্টোফার কলম্বাস সাহেব কিন্তু এই আবিষ্কার করেই শেষ। হ্যাঁ, কিন্তু আমেরিকা মহাদেশ যে আমেরিকা যে বলি আমরা, কেন সেটা নামকরণ আসলে দেখেন, পরবর্তীতে 1497 সালে আরেকজন ইতালিয়ান নাবিক, তার নাম হচ্ছে
আমেরিগো ভেসপুচি, আমেরিগো ভেসপুচি, এই ভদ্রলোক, এই আমেরিগো ভেসপুচি এই ভদ্রলোক 1497 সালে আমেরিকা মহাদেশের নামকরণ করেন এবং তার নাম অনুসারে এই তিনি প্রথম বুঝতে পারেন যে সেটা আসলে ভারতবর্ষ নয়, এটা আসলে আমেরিকা একটা আলাদা একটা মহাদেশ, যেটা ক্রিস্টোফার কলম্বাস আবিষ্কার করেছিল। তিনি বুঝতে পারেন যে এটা আসলে ভারতবর্ষ নয়, এটা আলাদা একটা মহাদেশ, এবং ওনার নাম অনুসারে পরবর্তীতে এই মহাদেশের নামকরণ করা হয়েছে আমেরিগো থেকে আমেরিকা। তার নাম ছিল আমেরিগো, সেখান থেকেই পরবর্তীতে এই মহাদেশের নামকরণ করা হয় আমেরিকা মহাদেশ। হিস্টোরি। আচ্ছা, এই সালটা দেখেন একটু আপনার কেমন যেন একটা পরিচিত একটা মনে হয় না, যে এরকম একটা সাল আছে, একটু খেয়াল করে দেখবেন এরকম একটা সাল কিন্তু আছে, খুব ইম্পর্টেন্ট একটা সাল, সেটা হচ্ছে 1498 কি হয়েছিল এটা আমরা অনেকেই জানি, বা বললে হয়তো মনে করবে, সেটা হচ্ছে ভাস্কো দা গামা ভারতবর্ষ আবিষ্কার করেছিল 1498 সালে, ভারতবর্ষ এসেছিল 1498 সালে। সুতরাং এইটা ঠিক এক বছর আগে 1497 সালে এই আমেরিগো ভেসপুচি আমেরিকা মহাদেশের নামকরণ করেছিলেন, বা তার নাম অনুসারে নামকরণ করা হয়। এটা হচ্ছে আপনার আমেরিকা মহাদেশ আবিষ্কারের ঘটনা। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমেরিকা মহাদেশের যে বিভিন্ন রাষ্ট্রগুলোকে যে গ্রুপগুলোতে বিভক্ত করে করা হয়েছে সেগুলো সম্বন্ধে আমরা আজকে দেখব। তো চলেন আজকে আমরা ভূমিকা না করে এখন মোটামুটি মূল ক্লাসে চলে যাব, আমেরিকা মহাদেশের মূল টপিকস আমরা চলে যাবো এখন। আশা করি এখন ক্লিয়ার দেখা যাচ্ছে, দেখানোর জন্য আলাদা করে নিয়ে দিলাম। এখন আশা করি দেখা যাবে আমেরিকা মহাদেশের যে চিত্রটা আমি এঁকেছি সেই চিত্রটা আমি কি সেটা আপনার বুঝিয়ে দিব। প্রথমে আমরা আমেরিকা মহাদেশের ভাগগুলো দেখব। আমেরিকা মহাদেশের মূল ভাগ হচ্ছে দুটি। আমেরিকা মহাদেশকে দুটি ভাগে ভাগ করা হয়, অর্থাৎ আমেরিকা মহাদেশের মধ্যে দুটি মহাদেশ আছে, একটি হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, আরেকটি হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। নাম্বার 1 হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, নাম্বার 2 হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। তাহলে আমেরিকা মহাদেশের মধ্যে আবার দুটি ভাগ করালাম, দুটি ভাগের একটি হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ এবং অন্যটি হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। ওকে, তাহলে এখন এই যে উত্তর আমেরিকা মহাদেশ, আমরা জানি উত্তর আমেরিকা মহাদেশ হচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। উত্তর আমেরিকা মহাদেশ হচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। এই তৃতীয় বৃহত্তম মহাদেশে উত্তর আমেরিকা মহাদেশটিতে টোটাল স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 23টি। উত্তর আমেরিকা মহাদেশে টোটাল স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 23টি। অপরদিকে দক্ষিণ আমেরিকা মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 12টি। দক্ষিণ আমেরিকা মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 12টি। সুতরাং আমরা যদি বলি টোটাল আমেরিকা মহাদেশ টোটাল কয়টি দেশ নিয়ে গঠিত, তখন আপনার উত্তর করতে হবে টোটাল 35টি দেশ। আমেরিকা মহাদেশ দুটি মহাদেশে বিভক্ত, দুটি মহাদেশ মিলে আমেরিকা মহাদেশে সম্পূর্ণ আমেরিকা মহাদেশের দেশ আছে হচ্ছে 35টি। তার মধ্যে উত্তর আমেরিকা মহাদেশে আছে হচ্ছে 23টি এবং দক্ষিণ আমেরিকা মহাদেশে হচ্ছে 12টি। সুতরাং আমরা এখন 35টি মহাদেশে 35টি দেশগুলোর নামগুলো আমরা সবগুলো জানবো, এবং উত্তর আমেরিকা মহাদেশের ভিতরে যে দেশগুলো আছে সেগুলোকে আরও 3টি ব্লকে ভাগ করবে। আমরা এখন যেটাতে চলে যাব সেটা হচ্ছে শুধুমাত্র উত্তর আমেরিকা মহাদেশ। আমরা দক্ষিণ আমেরিকা মহাদেশ একটু পরে দেখব, তার আগে আমরা উত্তর আমেরিকা মহাদেশটা একটু দেখে নিই। আচ্ছা, উত্তর আমেরিকা মহাদেশকে ভাগ করা হয় 3টি ব্লকে বা 3টি ক্যাটাগরিতে ভাগ করে দেয়।
উত্তর আমেরিকা মহাদেশকে 3টি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়। নাম্বার 1 হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে একটি ক্যাটাগরি হচ্ছে উত্তর আমেরিকা, একটি হচ্ছে উত্তর আমেরিকা। তাহলে একটা যদি উত্তর হয় আর একটি কি হবে, দক্ষিণ হবে। আমরা দক্ষিণ আমেরিকা বলবো, সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশে গেলে। আচ্ছা, উত্তর আমেরিকা মহাদেশের একটি হচ্ছে উত্তর আমেরিকা, আর একটিকে বলা হয় মধ্য আমেরিকা। বা সেন্ট্রাল আমেরিকা, মধ্য আমেরিকা বা সেন্ট্রাল আমেরিকা। আর এই পাশটাকে বলা হয় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, অর্থাৎ এগুলোকে বলা হয় ক্যারিবিয়ান আইল্যান্ড। ক্যারিবিয়ান বললে আমাদের কেমন মনে পড়ে কি? ক্যারিবিয়ান বললে আমাদের ক্রিকেটের ওয়েস্ট ইন্ডিজের কথা মনে পড়ে, ক্রিস গেলের কথা মনে পড়ে, ব্রায়ান লারা, চন্দ্র পল, কোর্টনি ওয়ালস, অনেক নামি দামি ক্রিকেটার কিন্তু এই ক্যারিবিয়ান অঞ্চল থেকে উঠে এসেছে। সুতরাং ক্যারিবিয়ানের সাথে ক্রিকেটের একটা অবিচ্ছেদ একটা সম্পর্ক আছে। ক্যারিবিয়ান বললে আমাদের মনে পড়বে এখন বিশেষ করে খুব বেশি আমরা যার কথা মনে পড়ে সেটা হচ্ছে ক্রিস গেল, কাইরান পোলার্ড, এই ধরনের খেলোয়াড়গুলো এই অঞ্চলগুলো থেকে উঠে আসে, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বা ক্যারিবিয়ান আইল্যান্ড থেকে। আচ্ছা, এখন তাহলে আমরা দেখালাম কি উত্তর আমেরিকা মহাদেশকে টোটাল 23টি দেশকে আমরা 3টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে উত্তর আমেরিকা, একটি হচ্ছে মধ্য আমেরিকা, আর একটি হচ্ছে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, যেটাকে বলা হয় ক্যারিবিয়ান আইল্যান্ড। এই উত্তর আমেরিকাতে দেশ আছে হচ্ছে 23টির মধ্যে 3টি। উত্তর আমেরিকাতে দেশ আছে হচ্ছে, দেশের সংখ্যা হচ্ছে 3টি। মধ্য আমেরিকাতে আছে হচ্ছে 7টি, আর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আছে হচ্ছে 13টি। তাহলে 13 এর সাথে 20, 20 এর 3 এর 23, টোটাল 23টি। টোটাল 23টি দেশকে আমরা ভাগ করেছি। উত্তর আমেরিকা নামে 3টি রাষ্ট্র আছে, মধ্য আমেরিকা নামে 7টি রাষ্ট্র আছে, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে 13টি রাষ্ট্র আছে। টোটাল 13 + 7 + 3 সমান টোটাল সংখ্যা হচ্ছে 23। এই 23টি রাষ্ট্র নিয়ে হচ্ছে আমাদের উত্তর আমেরিকা মহাদেশ। আমরা এখন এই 3টি রাষ্ট্রের আলাদা আলাদাভাবে 3টি ব্লকগুলো দেখার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব হচ্ছে উত্তর আমেরিকা। তাহলে উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে 3টি ভাগ, উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। তার মধ্যে প্রথম ভাগটা হচ্ছে উত্তর আমেরিকা। আমরা যে চিত্রটা এঁকেছি সেটা হচ্ছে উত্তর আমেরিকা। এই উত্তর আমেরিকার 3টি দেশ নিয়ে আমরা এঁকেছি এখানে। এখন আমরা দেখি উত্তর আমেরিকার সম্পর্কে। উত্তর আমেরিকার এই যে পার্টটা দিলাম, এই পার্টটা হচ্ছে কানাডা। কানাডার ঠিক পাশে সীমান্তবর্তী হচ্ছে ইউএসএ, আর ইউএসএ সীমান্তবর্তী এই রাষ্ট্রটা হচ্ছে মেক্সিকো। মেক্সিকো, এদিকে কিছু দ্বীপ আছে। কানাডার এই পাশে আবার ইউএস এর কিছু সীমান্ত আছে, সীমান্তে লেখা আছে ইউএস এর, এটাও ইউএসএ। আর এইখানে যে দ্বীপটা দিয়েছে এটা হচ্ছে গ্রিনল্যান্ড। এটা এখন অবশ্যই আমরা দেখবো না, আমরা মূলত এই 3টে রাষ্ট্র সম্পর্কে জানবো। তাহলে আমরা প্রথমে পড়বো হচ্ছে উত্তর আমেরিকা। এই উত্তর আমেরিকা থেকে বর্তমানে বলা হয় দ্য নিউ ওয়ার্ল্ড। উত্তর আমেরিকা কি বলা হয়? দ্য নিউ ওয়ার্ল্ড। বিশ্ব শোষণ, বিশ্ব শাসন সবকিছু কিন্তু এই ইউএসএ এবং যুক্তরাষ্ট্র, কানাডা, এরা প্রায় অন্যতম শক্তিশালী দুটি রাষ্ট্র। সুতরাং এদেরকে বলা হয় দ্য নিউ ওয়ার্ল্ড। উত্তর আমেরিকার দেশ 3টা হচ্ছে, আমরা সহজে মনে রাখার জন্য একটা টেকনিক দিচ্ছি, সেটা হচ্ছে CUM, কাম। এই কাম দ্বারা আমরা বুঝবো হচ্ছে 3টি রাষ্ট্র। নাম্বার 1 হচ্ছে কানাডা, সি দিয়ে হচ্ছে কানাডা, ইউ দিয়ে হচ্ছে ইউএসএ এবং এম দিয়ে হচ্ছে মেক্সিকো। তাহলে আমরা ছন্দটা মনে রাখবো উত্তর আমেরিকা মনে রাখার জন্য কাম। এই কাম হচ্ছে কানাডা, ইউএসএ এবং মেক্সিকো, এই 3টি রাষ্ট্র। আপনার পাশাপাশি এইভাবে কানাডা, এখানে ইউএসএ, এখানে মেক্সিকো, এখানে কিছু দ্বীপ আছে, এখানে এদিকে গ্রিনল্যান্ড, এদিকে ইউএসএ কিছু আবার আপনার সীমান্ত রয়েছে কানাডার সাথে। এই হচ্ছে মোটামুটি উত্তর আমেরিকার 3টি দেশ। এই দেশগুলোর সম্বন্ধে আমরা একটু জানবো। তো চিত্রটা আমি মুছে দিচ্ছি এবার। 3টি রাষ্ট্রগুলো কি কি বললাম এখানে লিখে দিয়েছি, লেখাটা থাকুক। তাহলে কানাডা, ইউএসএ এবং মেক্সিকো। আয়তনে যদি বলা হয়, আয়তনে
উত্তর আমেরিকায় আয়তনে সবচেয়ে বড় রাষ্ট্র কোনটি? তাহলে উত্তর করবেন কানাডা। আয়তনে আয়তনে উত্তর আমেরিকা তথা টোটাল আমেরিকা মহাদেশে, উত্তর আমেরিকা না শুধু পুরো আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে কানাডা। আয়তনে আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় রাষ্ট্র নাম কি বললাম? কানাডা। আচ্ছা, কানাডা দেখেন তো, বিশ্বে যে 5টি বড় রাষ্ট্র দেখিয়েছিলাম, বিশ্বের সবচেয়ে বড় আয়তনে সবচেয়ে বড় যে রাষ্ট্রগুলো দেখিয়েছিলাম, 5টি রাষ্ট্র আমি বলেছিলাম, সেখানে আপনার খেয়াল করেন কানাডা কোন নম্বরে অবস্থানে ছিল। বিশ্বের যে 5টি রাষ্ট্র দেখিয়েছিলাম যে সবচেয়ে বড়, তার মধ্যে প্রথম হচ্ছে রাশিয়া, 2 নম্বরে ছিল কানাডা। তাহলে বিশ্বে আয়তনে বিশ্বে দ্বিতীয় বৃহত্তম কানাডা। যখন আমি শুধুমাত্র উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে প্রথম জানছি, তখন আমি বিশ্বের সাথে তুলনা করে নিব, যেটা এত বড় একটা রাষ্ট্র বলছি, বিশ্বে কত নাম্বার সিরিয়ালে আছে একটু দেখে নিই। তাহলে দেখলেন যে কি বিশ্বেও সে একটা অবস্থানে আছে, সেটা হচ্ছে 2nd পজিশনে আছে। রাশিয়ার পরে হচ্ছে কানাডার অবস্থান। তাহলে আমরা যখন কানাডা সম্বন্ধে জানবো, তখন এইভাবেই জানবো যে আয়তনে আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা বলেন, আমেরিকা মহাদেশ বলেন, তার মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্রের নাম হচ্ছে কানাডা। আবার টোটাল আপনার পৃথিবীতে যে দেশগুলো আছে, তার মধ্যে প্রথম হচ্ছে রাশিয়া, 2 নম্বরে আছে কানাডা। আরেকটা ছোট করে নোট লিখে নেবেন, সেটা হচ্ছে কমনওয়েলথের যে দেশগুলো আছে, কমনওয়েলথ সদস্য ভিত্তিক দেশ সমূহের মধ্যে আয়তনে বৃহত্তম কানাডা। তাহলে কানাডা 2 জায়গায় ফার্স্ট, 1 জায়গায় সেকেন্ড। 1 নাম্বার হচ্ছে কি কানাডা আমেরিকা মহাদেশের মধ্যে ফার্স্ট, পুরো ওয়ার্ল্ডের মধ্যে কানাডা সেকেন্ড। আবার কমনওয়েলথ ভুক্ত যে দেশগুলো আছে, কমনওয়েলথের যে সদস্যগুলো আছে, যে দেশগুলো নিয়ে কমনওয়েলথ গঠিত হয়, সেই দেশগুলোর মধ্যে আবার আয়তনে সবচেয়ে বড় হচ্ছে কানাডা। তাহলে কানাডা 2 জায়গায় ফার্স্ট হলো। 1 জায়গা হচ্ছে কমনওয়েলথ ভিত্তিক যে দেশগুলো আছে, সেগুলোর মধ্যে কানাডা ফার্স্ট। আমেরিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কানাডা, আর টোটাল পৃথিবীতে যে দেশগুলো আছে তার মধ্যে সেকেন্ড হচ্ছে কানাডা। সুতরাং কানাডা সম্বন্ধে আমরা যখন জানবো যে আয়তনে কানাডা কেমন, তাহলে আমরা 3টে ইনফরমেশন একসাথে পড়বো, যাতে কনফিউশন তৈরি না হয় যে আয়তনে পুরো বিশ্বে কানাডা সেকেন্ড, বাকি আপনার আমেরিকা মহাদেশ হোক, কমনওয়েলথভুক্ত দেশগুলো হোক, সেগুলোর মধ্যে কানাডা হচ্ছে ফার্স্ট। এবং এই কানাডাকে বলা হয় লিলি ফুলের দেশ। কানাডাকে বলা হয় কি লিলি ফুলের দেশ বা ম্যাপল পাতার দেশ। ম্যাপল পাতা বা লিলি ফুলের দেশ বলা হয় কানাডাকে। আর কানাডা কাগজ শিল্পে বিশ্বে প্রথম। কাগজ শিল্পে বিশ্বে 1 নম্বর হচ্ছে কানাডা। এ হচ্ছে কানাডা সম্পর্কে কিছু ইনফরমেশন। আরো কিছু যেগুলো ইনফরমেশন, সেগুলো আমি আমার নোটে দিয়ে দিয়েছি। আশা করি আপনারা সেই নোটটা যদি পড়েন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে কানাডা সম্বন্ধে। আচ্ছা, এই যে কানাডা সম্বন্ধে বললাম, এই কানাডার রাজধানীর নাম হচ্ছে অটোয়া। যে রাস্তায় আমরা গাড়ির জন্য বলি না এই অটোয়া। তাহলে এখন থেকে অটো ডাক দিলে বুঝবেন আপনি কানাডা রাজধানীকে ডাক দিচ্ছেন। তাহলে কানাডা রাজধানীর নাম হচ্ছে অটোয়া। কানাডার রাজধানী হচ্ছে অটোয়া। কানাডাকে বলা হয় লিলি ফুলের দেশ বা ম্যাপল পাতার দেশ। আর কানাডা হচ্ছে বিশ্বে কাগজ শিল্পে নাম্বার 1 রাষ্ট্র। এই হচ্ছে কানাডা সম্বন্ধে টুকটাক কিছু আলোচনা। এবং কানাডা সম্বন্ধে আরো যেগুলো আছে, যেগুলো আপনার শর্টকাটে যেগুলো পড়তে হয়, সেগুলো আমি নোট আকারে দিয়েছি। আশা করি সেখান থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন। সেকেন্ড হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রাষ্ট্র। যে রাষ্ট্র সম্বন্ধে যদি আপনি বুঝতে না পারেন বা যে রাষ্ট্র সম্বন্ধে না জানলে আপনার আন্তর্জাতিক বিষয়গুলি জানাটা বৃথা, সেই রাষ্ট্র হচ্ছে ইউএসএ বা যুক্তরাষ্ট্র, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র। সুতরাং এই রাষ্ট্র সম্বন্ধে আপনি যদি জানতে না পারেন, তাহলে আপনার আন্তর্জাতিক যে পড়াশোনা, সেই পড়াশোনা সম্পূর্ণরূপে বৃথা হবে। সুতরাং আমরা সেকেন্ড করব হচ্ছে ইউএসএ। ইউএসএ রাজধানী কি? এর রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি। আমেরিকা মহাদেশ তথা আমেরিকা রাষ্ট্রের নামকরণ কিভাবে হয়েছে সেটা আমি ক্লাসের শুরুতে আপনাদেরকে গল্প আকারে বলেছি। গল্পটা কি ছিল সেটা আমি আপনাদেরকে বলেছি।
এখন বলি আমেরিকার যে অঙ্গরাজ্য আছে, আমেরিকায় আমরা জানি আমেরিকা মহাদেশটা, আমেরিকা দেশটা কিভাবে গঠিত দেখেন। আমেরিকা দেশটাতে আছে হচ্ছে 50টি অঙ্গরাজ্য এবং একটি ফেডারেল রাষ্ট্র। এই 50টি অঙ্গরাজ্য এবং একটি ফেডারেল রাষ্ট্র নিয়ে হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকা গঠিত। কিন্তু একটা সময় এই আমেরিকাতে কিন্তু এই যে 50 শব্দটা লিখলাম, 50 অক্ষরটা লিখলাম, এই 50টি অঙ্গরাজ্য কিন্তু ছিল না। আমেরিকা মহাদেশে অঙ্গরাজ্য ছিল শুধুমাত্র 13টি। আমেরিকা মহাদেশে অঙ্গরাজ্য ছিল শুধুমাত্র 13টি। কখন বলছি? যখন আমেরিকা মহাদেশ আবিষ্কৃত হওয়ার পর থেকে। আমেরিকা মহাদেশ যখন আবিষ্কৃত হয় তখন সেখানে বিভিন্ন গোষ্ঠী ব্যবসা করার উদ্দেশ্যে গিয়েছিল। তার মধ্যে সবচেয়ে ভালো করেছিল ইংরেজ বণিকরা। দীর্ঘদিন আমরা জানি পুরো পৃথিবীতে সবচেয়ে ভালো শোষণ করেছে বা শাসন করেছে ইংরেজরা। সুতরাং ইংরেজরা কিন্তু এখানেই কিন্তু আপনার ঘাঁটি গেড়েছিল। এই 13টি অঙ্গরাজ্যে সবখানে ইংরেজ বণিকরা ব্যবসা করার জন্য ঘাঁটি গেড়েছিল। 1776 সালে 1776 সালে 4 জুলাই 1776 সালের 4 জুলাই এই তারিখটিতে এই 13টি অঙ্গরাজ্যের, এই যে 13টি অঙ্গরাজ্য, এই 13টি অঙ্গরাজ্যে যারা প্রতিনিধি ছিলেন, প্রতিনিধিরা, এই প্রতিনিধি কারা? এই প্রতিনিধি হচ্ছে সেখানকার স্থানীয়, অর্থাৎ আমেরিকার যে স্থানীয় প্রতিনিধি তারা। এই প্রতিনিধিরা যে ব্রিটিশ বণিক যারা ব্যবসা করতে এসেছিল, প্রতিনিধিরা ব্রিটিশ বণিকদের নিকট হতে কি চাই? তারা স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই। তারা ব্রিটিশ বণিক যারা ছিল 13টি অঙ্গরাজ্যে, তখন এই 13টি অঙ্গরাজ্যে তখন আপনার ছিল ব্রিটিশ বণিকদের ব্যবসা। ব্রিটিশরা তখন সেখানে ব্যবসা করছিল। এই ব্রিটিশ বণিকদের কাছ থেকে 1776 সালের 4 জুলাই আমেরিকার প্রতিনিধিরা ব্রিটিশ বণিকদের কাছ থেকে স্বাধীনতা চায়। এই স্বাধীনতাতে প্রত্যক্ষভাবে সাপোর্ট দিয়েছিল একটি রাষ্ট্র, এটা পরীক্ষা অনেক সময় আসে, সেটা হচ্ছে ফ্রান্স। এই ফ্রান্স আমেরিকার স্বাধীনতার জন্য সবচেয়ে বড় সাপোর্টটা দিয়েছিল আমেরিকার পক্ষ হয়ে। এই কারণে এই যে 4 জুলাই তারা যে স্বাধীনতা চেয়েছিল বা স্বাধীনতা লাভ করেছিল, এখানে কিন্তু কোনো যুদ্ধ হয়নি, এমনি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। সুতরাং এই 4 জুলাইকে বলা হয় আমেরিকার স্বাধীনতা দিবস। তাহলে এখান থেকে একটা এমসিকিউ পেয়ে গেলেন, সেটা হচ্ছে আমেরিকার, ইউএস এর স্বাধীনতা দিবস বা আমেরিকার স্বাধীনতা দিবস যদি বলা হয় তাহলে উত্তর করবে আমেরিকার স্বাধীনতা দিবস হচ্ছে 4 জুলাই। কেননা এই 4 জুলাই 1776 সালে সর্বপ্রথম আমেরিকার যে প্রতিনিধি, সেই প্রতিনিধিরা ব্রিটিশ বণিকদের কাছ থেকে স্বাধীনতা চেয়েছিল। এই স্বাধীনতা চাওয়ার কারণে আমেরিকার স্বাধীনতা দিবস হিসেবে সেই 4 জুলাইকে স্মরণ করা হয়। এটা হচ্ছে আমেরিকার স্বাধীনতার একটি ঘটনা। এই ঘটনাটা আপনারা মনে রাখবেন। এবং কেন 4 জুলাইকে স্বাধীনতা, এখান থেকে আপনার এমসিকিউ আসতে পারে। তাহলে আমি বললাম ইউএসএ তে বা আমেরিকাতে বর্তমানে অঙ্গরাজ্য হচ্ছে 50টি, কিন্তু তখন ছিল 13টি। তাহলে বাকি অঙ্গরাজ্যগুলো প্রায় 37টি, আর 37টি অঙ্গরাজ্য এগুলো হচ্ছে বিভিন্ন দেশ থেকে তারা পরবর্তীতে ক্রয় করেছিল। বিভিন্ন দেশ থেকে ক্রয় করে করে আপনার এতগুলো অঙ্গরাজ্য তারা গঠন করেছে। আমেরিকার বললাম কি, আমেরিকা গঠিত হচ্ছে 50টি অঙ্গরাজ্য নিয়ে এবং একটি ফেডারেল রাষ্ট্র নিয়ে। এই 50টি অঙ্গরাজ্য এবং একটি ফেডারেল রাষ্ট্র নিয়ে আমেরিকা গঠিত। এই ফেডারেল রাষ্ট্রটির নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি। ফেডারেল রাষ্ট্রের নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি, যেটা আমেরিকার রাজধানী। এটা হচ্ছে একটি ফেডারেল রাষ্ট্র ওয়াশিংটন ডিসি, যেটা আমেরিকার রাজধানী। বাকি 50টি আছে হচ্ছে আমেরিকাতে অঙ্গরাজ্য। যতগুলো অঙ্গরাজ্য আমেরিকার আছে তার মধ্যে সবচেয়ে বড় অঙ্গরাজ্যের নাম হচ্ছে আলাস্কা। আলাস্কা এটি হচ্ছে সবচেয়ে বড় অঙ্গরাজ্য। সবচেয়ে বড় অঙ্গরাজ্য হচ্ছে নাম হচ্ছে আলাস্কা। এই আলাস্কা অঙ্গরাজ্যটি 1867 সালে রাশিয়ার কাছ থেকে ক্রয় করেছিল ইউএসএ বা যুক্তরাষ্ট্র। তাহলে
আমেরিকার সবচেয়ে বড় অঙ্গরাজ্যের নাম হচ্ছে আলাস্কা। এই আলাস্কা 1867 সালে রাশিয়ার কাছ থেকে আমেরিকা ক্রয় করেছিল। আর আমেরিকার সবচেয়ে ছোট অঙ্গরাজ্য কোনটি? সবচেয়ে ছোট অঙ্গরাজ্য, সবচেয়ে ছোট অঙ্গরাজ্যের নাম হচ্ছে রোডস দ্বীপপুঞ্জ। এগুলো হচ্ছে আয়তনে সবচেয়ে বড় আলাস্কা, যেটি 1867 সালে রাশিয়ার কাছ থেকে আমেরিকা ক্রয় করে। আর আয়তনে সবচেয়ে ছোট দ্বীপপুঞ্জ অঙ্গরাজ্য হচ্ছে রোডস দ্বীপপুঞ্জ। এবার আসি জনসংখ্যায়। এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে এবার হচ্ছে জনসংখ্যায়। আমেরিকার সবচেয়ে ইউএসএ এর সবচেয়ে বড় অঙ্গরাজ্যের নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া। আর ইউএসএ সবচেয়ে ছোট অঙ্গরাজ্য জনসংখ্যা হচ্ছে উমিন। ওমিন ডাবল দিয়ে WMING ওমিন। তাহলে ইউএসএ সবচেয়ে বড় অঙ্গরাজ্য হচ্ছে ক্যালিফোর্নিয়া, আর জনসংখ্যায় সবচেয়ে ছোট অঙ্গরাজ্য হচ্ছে ওমিন। আর আয়তনে সবচেয়ে বড় অঙ্গরাজ্য হচ্ছে আলাস্কা এবং সবচেয়ে ছোট অঙ্গরাজ্য হচ্ছে রোডস দ্বীপপুঞ্জ। লিখা কি স্পষ্ট দেখা যাচ্ছে আপনাদের? আপনাদের বোর্ড দেখতে কোনো সমস্যা হচ্ছে না তো? একটু জানাইয়েন, আপনারা লিখা যদি স্পষ্ট না হয় একটু জানাবেন। আমরা এখন দেখব হচ্ছে মধ্য আমেরিকা। আচ্ছা, উত্তর আমেরিকাতে আরেকটি দেশ ছিল, সেটা হচ্ছে মেক্সিকো। আরেকটি দেশ হচ্ছে মেক্সিকো। এই মেক্সিকোর রাজধানী হচ্ছে মেক্সিকো সিটি। মেক্সিকোর রাজধানীর নাম হচ্ছে মেক্সিকো সিটি। মেক্সিকো সম্বন্ধে বাকি যা পড়তে হবে সেটা আমার নোটে দিয়ে দিয়েছি। হচ্ছে বা মধ্য আমেরিকা। সেন্ট্রাল বা মধ্য আমেরিকা। সেন্ট্রাল বা মধ্য আমেরিকায় দেশ আছে হচ্ছে 7টি। সেন্ট্রাল বা মধ্য আমেরিকাতে দেশ আছে হচ্ছে 7টি দেশ আছে। আমরা একটি ছন্দ দিয়ে এই 7টি দেশকে মনে রাখবো। এমনি আপনি যতই আপনার দেশ পড়তে থাকেন, সিরিয়ালে দেশ পড়তে থাকবেন, মনে রাখবে না। তাই ছন্দগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ছন্দগুলো আপনার মনে রাখতে সহযোগিতা করবে আপনাকে। সুতরাং সেন্ট্রাল আমেরিকার যে ছন্দ সেটা একটু দেখি। এটার নাম হচ্ছে, ছন্দটা হচ্ছে বেগুনি এল পাকো। বেগুনি এল পাকো, এটা হচ্ছে আপনার মধ্য আমেরিকার যে 7টি দেশ আছে, এই 7টি দেশ সম্বন্ধে জানার একটি শর্ট টেকনিক। বেগুনি এল পাকো। এখানে দেখেন বে দিয়ে হচ্ছে বেলিজ, এরপর হচ্ছে গুয়েতামালা, তারপর হচ্ছে নিকারাগুয়া, এল দিয়ে হচ্ছে এল সালভেদর, এদিকে পানামা, তারপর আছে আপনার
কোস্টারিকা এবং লাস্ট হচ্ছে হন্ডুরাস। তাহলে 7টি রাষ্ট্র এখানে আছে মধ্য আমেরিকাতে। সেই মধ্য আমেরিকার 7টি দেশগুলোর নাম হচ্ছে বেলিজ, তারপর হচ্ছে গুয়েতেমালা, নিকারাগুয়া, এল সালভেদর, পানামা, কোস্টারিকা, হন্ডুরাস। এই 7টি রাষ্ট্র হচ্ছে মধ্য আমেরিকার 7টি রাষ্ট্র। এই বেলিজের রাজধানীর নাম হচ্ছে বেলামোপান। রাজধানী হচ্ছে বেলামোপান। গুয়েতেমালা তার রাজধানী শুধু লাস্টে একটা সিটি লাগিয়ে দিলেন। গুয়েতেমালার রাজধানীর শেষে আপনি গুয়েতেমালার রাজধানী মনে রাখবেন কিভাবে? গুয়েতেমালার শেষে একটা সিটি লাগিয়ে দিবেন, হয়ে যাবে গুয়েতেমালা সিটি। নিকারাগুয়ার রাজধানীর নাম হচ্ছে মানাগুয়া। এল সালভেদর এর রাজধানী হচ্ছে সান সালভেদর। পানামা এর রাজধানী হচ্ছে পানামা সিটি। কোস্টারিকার রাজধানীর নাম হচ্ছে সান জোসে। সান জোসে লিখার পর একটি স্টার দিতে হবে, 2টি স্টার দিতে হবে, 3টি স্টার দিতে হবে। কেন স্টার দিতে হবে? স্টার মানে হচ্ছে আমি পরে নিশ্চয়ই কিছু একটা বলবো। কোস্টারিকার পাশে সান জোসে লিখার পরে এভাবে স্টার দিয়ে রাখবেন। সান জোসের পাশে সান জোসে লিখে সেখানে পাশে কি দিবেন? স্টার দিয়ে দিবেন। স্টার মানে হচ্ছে এখানে নিশ্চয়ই কোনো একটা নোট দিতে হবে। এরপর আছে হন্ডুরাস। হন্ডুরাসের রাজধানী হচ্ছে তেগুচিগালপা। এখন আপনার মনে হতে পারে এই কঠিন কঠিন রাজধানী কিভাবে মনে থাকবে? আসলে ব্যাপারটা হচ্ছে আন্তর্জাতিক বলেন সাধারণ জ্ঞানের যে বিষয়, সাধারণ জ্ঞানটা হচ্ছে এমন, আপনি যত পড়বেন ততই ভুলবেন, আবার পড়বেন, আবার কিছু কিছু মনে থাকবে, কিছু কিছু ভুলবেন। অর্থাৎ এই রাজধানীগুলো আপনি একদিনে যে আত্মস্থ হবে তা নয়। রাজধানীগুলো হবে কি, আপনি এই যে আমি ছন্দগুলো দিচ্ছি, ছন্দগুলোর পাশাপাশি আপনি একটু একটু পড়ছেন, দেখা যাবে 7টির মধ্যে আপনার 2টি মনে আছে। 1 মাস আবার আরেকবার রিপিট করলেন, 1 মাস পরে দেখা গেল আপনার 4টি মনে আছে। এইভাবে আপনি যখন 6 মাসের একটা প্রস্তুতি যখন আপনার শেষ করবেন, তখন দেখবেন আপনি ম্যাক্সিমাম আপনি দেশের নাম বলার সাথে সাথে আপনার অবচেতন মনে, অর্থাৎ আপনার সিক্স সেন্সটাই বলে দিবে যে এটার পাশে এটা তুমি পড়েছিলে বা এটা এইভাবে আসবে। সুতরাং এই জিনিসগুলো আপনি একদিনই যে আত্মস্থ করতে পারবেন তা নয়। সুতরাং এগুলো ঘাবড়ানোর কিছু নাই যে কিভাবে এত কঠিন কঠিন নামগুলো মনে রাখবো। এগুলো যেমন আমি এখন লিখছি, আমার মনে আছে কিভাবে, আমি জাস্ট ছন্দটা কিন্তু মনে আছে, ছন্দের সাথে সাথে আমার অটোমেটিক মানে চলে আসতেছে যে এটা রাজধানী এটা হবে। তো এই জিনিসগুলো হচ্ছে কি বারবার আপনি পড়ার ফলাফল, বারবার পড়তে 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 আপনার মনে আসবে। আর দ্বিতীয় হচ্ছে আপনারা যতটুকু পারবেন সেটা হচ্ছে পরীক্ষা দিবেন, নিজের জন্য প্রশ্ন তৈরি করবেন, অথবা যদি বলেন তাহলে গ্রুপ স্টাডি করবেন, একজনের প্রশ্ন আরেকজন করে দিবেন। যেমন আমি আজকে একটা ক্লাস নিলাম আমেরিকা মহাদেশ, আপনারা আমেরিকা মহাদেশ পড়ার পরে নিজেদের মধ্যে একটা পরীক্ষা নেওয়া শুরু করলেন যে তুমি আমার জন্য 10টা কোয়েশ্চেন দাও, আমি তোমার জন্য 10টা কোয়েশ্চেন দিচ্ছি। যেমন আমি আপনাদের কুইজটা যে কুইজগুলো দিই, সেই কুইজগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি ক্লাস শুরু করার আগে কি জানেন সেটা যাচাই করা। নিজেকে যাচাই করবেন কি যে আমি ক্লাস শুরু করার আগে কুইজগুলো পেয়েছি তখন কি জানি, আর ক্লাস শেষ করার পর কুইজগুলোতে আবার পরীক্ষা দিব তখন কি জানি। এই যে জানা, দুইটা জানার মধ্যে পার্থক্য হবে কি, আপনি একটা জিনিস যখন আপনি খাতায় লিখবেন যে আমি এই জিনিসটা জানি বা আনসার করছি, তখন আপনার মনে আসবে যে এই জিনিসটা সারা জীবনে যার কোনো মনে গেঁথে যাবে। সাধারণ জ্ঞান কিন্তু পড়তে হবে এইভাবেই, সাধারণ জ্ঞান এভাবেই মনে থাকে। তাহলে আমি রাজধানীগুলো লিখে দিলাম, দেশের নামগুলো লিখে দিলাম। এই সান জোসের পাশে আমি একটা স্টার চিহ্ন দিয়েছি, কোস্টারিকার পাশেও একটা স্টার চিহ্ন দিতে পারেন। মধ্য আমেরিকার এই একটি মাত্র দেশ আছে যাদের কোনো স্থায়ী সেনা বাহিনী নেই। কোস্টারিকার নিজেদের কোনো সেনাবাহিনী নেই, স্থায়ী কোনো অস্থায়ী আছে। মধ্য আমেরিকার একমাত্র দেশ যার মধ্যে কোনো স্থায়ী সেনাবাহিনী নেই, সে কারণে এটাকে স্টার দিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে কেন আমি সান জোসেতে আপনার 3 স্টার দিলাম, সান জোসে 3 স্টার দিলাম এই কারণে, সান জোসে খুব বেশি ইম্পর্টেন্ট একটা কারণে, কারণ এখানে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত। এখানে লিখেছি স্টার দিয়েছি এই কারণে, কারণ সান জোসেতে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত। এই জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল 1980 সালে। আমি বাকিগুলো মুছে দিচ্ছি, শুধুমাত্র কোস্টারিকার সান জোসেতে রেখে দিচ্ছি। সান জোসেটা কেন বললাম, সান জোসে হচ্ছে কি, সান জোসে তে জাতিসংঘ শান্তি
বিশ্ববিদ্যালয় অবস্থিত। এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1980 সালে এটি প্রতিষ্ঠিত হয়। কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? কোস্টারিকার রাজধানী সান জোসে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আমরা মধ্য আমেরিকা দেখে নিলাম। উত্তর আমেরিকা মহাদেশ পড়ছি আমরা। উত্তর আমেরিকা মহাদেশের আমরা তিনটা ভাগ করেছিলাম, একটি হচ্ছে উত্তর আমেরিকা, 2 নম্বর হচ্ছে মধ্য আমেরিকা, 3 নম্বর করেছিলাম ক্যারিবিয়ান আইল্যান্ড। এখন আমরা ক্যারিবিয়ান আইল্যান্ড বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জগুলো সম্বন্ধে একটু জানবো। ক্যারিবিয়ান আইল্যান্ড বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, এইখানে আপনার টোটাল দেশের সংখ্যা হচ্ছে 13টি। এখানে টোটাল 13টি দেশ আছে। এই 13টি দেশের নামগুলো মনে রাখার জন্য একটি ছন্দ মনে রাখতে হবে, সেটা হচ্ছে এইভাবে, বাবা এটি গায়ত্রীর জামার হাতা কই। এখানে আছে 8টি রাষ্ট্র, সাথে একটু লিখতে হবে, সেটা হচ্ছে কি প্রথমে ছন্দটা হচ্ছে কি বাবা একই গায়ত্রীর জামার হাতা কই। তারপর লিখেছে ডোমিনিকা স্কয়ার বা ডোমিনিকা 2 প্লাস সেন্ট 3। তার মানে ডোমিনিকা দিয়ে 2টি রাষ্ট্র হবে, সেন্ট দিয়ে 3টি রাষ্ট্র হবে, মোট 5টি। উপরে আছে কয়টি? 8টি, টোটাল 13টি রাষ্ট্র। এবার দেখেন রাষ্ট্রগুলো কি কি। এই বা দিয়ে হচ্ছে প্রথমে বার্বাডোস, এরপর বা দিয়ে হচ্ছে বাহামা। প্রথমটা দিয়ে হচ্ছে বার্বাডোস, দ্বিতীয় দিয়ে হচ্ছে বাহামা। বাহামা দ্বীপপুঞ্জ বা বাহামা বলা হয়। এরপর এ দিয়ে হচ্ছে অ্যান্টিগুয়া এন্ড বারমুডা। অ্যান্টিগুয়া এন্ড বারমুডা, অ্যান্টিগুয়া এন্ড বারমুডা। এরপর করসিকার কি দিয়ে হচ্ছে কিউবা। কিউবা। এই গায়ে দিয়ে হচ্ছে গায়ানা। আর থ্রি দিয়ে হচ্ছে ট্রিনিদাদ এন্ড টোবাগো। ট্রিনিদাদ এন্ড টোবাগো। এবার জামা দিয়ে হচ্ছে জ্যামাইকা। হাতা দিয়ে হচ্ছে হাইতি। দেখেন কয়টা রাষ্ট্র? 1 2 3 4 5 6 7 8। তাহলে উপরের যে ছন্দটা দিয়েছে সেই ছন্দটা দিয়ে দেশ আছে হচ্ছে 8টি। নাম্বার 1 হচ্ছে বারবাডোস, তারপর হচ্ছে বাহামা বা বাহামা দ্বীপপুঞ্জ, তারপর আছে অ্যান্টিগুয়া এন্ড বারমুডা, এরপর গায়ানা, ট্রিনিদাদ এন্ড টোবাগো, জ্যামাইকা এবং হাইতি। এরপর ডোমিনিকা 2 লিখেছি। এই ডোমিনিকা 2 মানে হচ্ছে একটি নাম হচ্ছে শুধু ডোমিনিকা, আর একটি নাম হচ্ছে ডোমিনিকা প্রজাতন্ত্র। তারপর লিখেছি 3টা সেন্ট। প্রথম সেন্ট হচ্ছে সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এন্ড গ্রানাইটস। দেশের নাম সেন্ট ভিনসেন্ট এন্ড গ্রানাইটস। আরেকটি আছে সেন্ট কিটস এন্ড নেভিস। সেন্ট কিটস এন্ড নেভিস। তাহলে 13টি রাষ্ট্র এখান থেকে আমরা দেখে নিলাম। নাম্বার 1 হচ্ছে বার্বাডোস, তারপর বাহামা দ্বীপপুঞ্জ, এরপর অ্যান্টিগুয়া এন্ড বারমুডা, কিউবা, গায়ানা, ট্রিনিদাদ এন্ড টোবাগো, জ্যামাইকা, হাইতি। এরপর ডোমিনিকা আছে 2টি, একটি ডোমিনিকা প্রজাতন্ত্র,
এরপর হচ্ছে সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাইটস, তারপর হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। এই 13টি রাষ্ট্রের আপনার যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো আপনারা নোটে পেয়ে যাবেন। সুতরাং আমরা ক্যারিবিয়ান আইল্যান্ডের 13টি দেশগুলো জেনে নিলাম এবং এর মাধ্যমে আমরা উত্তর আমেরিকা মহাদেশের টোটাল 23টি রাষ্ট্র সবগুলোর নাম জানলাম এবং এগুলি সম্পর্কে ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো আমি বলে দিলাম নোট করে। এখন লাস্ট টপিকস আজকে, সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। এখানে দেশ আছে হচ্ছে 12টি দেশ আছে। দক্ষিণ আমেরিকা মহাদেশে টোটাল 12টি দেশ আছে। দক্ষিণ আমেরিকা মহাদেশে টোটাল 12টি দেশ আছে। এই 12টি দেশগুলো জানবো কিভাবে? একটা ছন্দ আমি তৈরি করেছি, সেটা হচ্ছে কি দেখেন, UGCA BP, আরেকটি BCS PA BE পাবে। UGC এর BP আরেকটি BCS পাবে। এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার যে 12টি দেশ আছে সেই 12টি দেশ মনে রাখার জন্য একটি ছন্দ। এর মধ্যে সবার উপরে আছে হচ্ছে উরুগুয়ে। UGC শুরুতে ইউ হচ্ছে উরুগুয়ে। একটা চিত্র ছিল, মানচিত্র ছিল, চিত্রটা এঁকে দিলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে কোন দেশটা কোথায় আছে। আমি মানচিত্রটা এঁকে দিই। মানচিত্রটা আঁকা যাবে, এদিকে একটু বড় হবে অবশ্য। আচ্ছা, আগে ছন্দ দিয়ে আমি দেশগুলো লিখে ফেলি। সি দিয়ে হচ্ছে চিলি, ভি দিয়ে হচ্ছে ভেনিজুয়েলা, পি দিয়ে হচ্ছে প্যারাগুয়ে, আরেকটি দিয়ে হবে না, বি দিয়ে হচ্ছে বলিভিয়া, সি দিয়ে হচ্ছে কম্বোডিয়া। আচ্ছা, কলম্বিয়া লিখেছি না, কলম্বিয়া না, কম্বোডিয়া না, এটা হবে কলম্বিয়া। কলম্বিয়া, কলম্বিয়া। এস দিয়ে হচ্ছে সুরিনাম, সুরিনাম। পি দিয়ে আবার হচ্ছে পেরু, এ দিয়ে হচ্ছে আর্জেন্টিনা, বি দিয়ে হচ্ছে ব্রাজিল, ই দিয়ে হচ্ছে ইকুয়েডর। তাহলে উরুগুয়ে, গায়ানা, চিলি, ভেনেজুয়েলা, প্যারাগুয়ে, বলিভিয়া, কলম্বিয়া, সুরিনাম, পেরু, আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর। গায়ানাটা সম্ভবত আমি ইয়াতেও বলে ফেলেছি, আপনার একটা কারেকশন দিচ্ছি, সেটা হচ্ছে দ্বীপপুঞ্জ, ক্যারিবিয়ান আইল্যান্ড। ক্যারিবিয়ান আইল্যান্ড, এই ক্যারিবিয়ান আইল্যান্ডে ছন্দটা ছিল বাবা একি, বাবা একি, গায়ত্রী, জামার, হাতা কই। এখানে যে গায়ত্রীর গা দিয়েছিলাম এটা গায়ানা না, সরি, এটা আমি ভুল ইনফরমেশন দিয়েছি। এটা হবে গ্রানাডা, এটি হবে, এই গা দিয়ে হবে গ্রানাডা। বারবাডোস, বাহামা, অ্যান্টিগুয়া, কিউবা, গ্রানাডা, ট্রিনিদাদ টোবাগো, জ্যামাইকা, হাইতি। এখানে আপনার একটু কারেকশন করে নেবেন, এর আগে ছন্দ যেটা ছিল সেখানে গায়ানা হবে না, এটা হবে গ্রানাডা। গায়ানা হবে এখানে, গায়ানা হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি দেশ। তাহলে এখানে দেখলাম আমরা ইউজিসি বিপি আর বিসি হবে, এটার মাধ্যমে আমরা দেখলাম উরুগুয়ে, গায়ানা, চিলি
ভেনেজুয়েলা, প্যারাগুয়ে, বলিভিয়া, কলম্বিয়া, সুরিনাম, পেরু, আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, 12টি রাষ্ট্র সবগুলো চলে এসেছে দক্ষিণ আমেরিকা মহাদেশে। এই দক্ষিণ আমেরিকা মহাদেশের রাজধানী যেগুলো, সেই রাজধানীগুলো আমার নোটে যেহেতু আছে সেগুলো আমি আর বলছি না, ইম্পর্টেন্ট কিছু টপিকস বলে দিচ্ছি। সেটা হচ্ছে 1930 সালে প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল আপনার উরুগুয়েতে। 1930 সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়। এই টপিকসটা অনেকবার প্রশ্ন এসেছিল, সুতরাং আপনারা অবশ্যই এসে মনে রাখবেন। আর চিলি হচ্ছে এই যে চিলি, এই চিলিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র। পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্রের নাম হচ্ছে চিলি। পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্রের নাম হচ্ছে চিলি। আর ইকুয়েডরের রাজধানী হচ্ছে কিটু। আমরা যে কিটু ডাইট করি বর্তমানে, যে খুব পপুলার কিটু ডাইট, এই কিটু ডাইটের কিটু হচ্ছে আপনার ইকুয়েডরের রাজধানী। এই কিটু কেন লিখেছে? এই কিটুকে বলা হয় চির বসন্তের নগরী। তাহলে কিটুকে বলা হয় চির বসন্তের নগরী, সে কারণে কিটুটাকে আলাদাভাবে লিখেছি। পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্রের নাম হচ্ছে চিলি, এটা মনে রাখতে হবে। এবং প্রথম বিশ্বকাপ ফুটবল 1930 সালে হয়েছিল। প্রথম বিশ্বকাপ ফুটবল এটা অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে। তাহলে 12টি রাষ্ট্রগুলো জানলাম। সেই 12টি রাষ্ট্রের আপনার যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো জানলাম। এর মধ্যে সবচেয়ে বড় দুটি ইম্পর্টেন্ট রাষ্ট্র হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। যখন দেশ নিয়ে আপনি আলাদাভাবে করবেন তখন এইগুলো আলোচনা হবে ব্রাজিল এবং আর্জেন্টিনা নিয়ে। এখন যদি মহাদেশ নিয়ে শুরু করছি, দেশগুলো মনে রাখতে হবে আমাদেরকে এইভাবে। একজন বিখ্যাত একজন ব্যক্তি আছে, আর্জেন্টিনায় জন্ম, এটা মনে রাখবেন। সেটা হচ্ছে বিপ্লবী চে গুয়েভারা। জন্ম 1928 সালে, আর্জেন্টিনাতে তিনি জন্মগ্রহণ করেন। চে গুয়েভারা তিনি জন্মগ্রহণ করেছিলেন 1928 সালে। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন আর্জেন্টিনায়, কিন্তু তিনি মৃত্যুবরণ করেন কোথায়? বলিভিয়ায়। তিনি গিয়ে মৃত্যুবরণ করেন বলিভিয়ায়। তখন এখানে আপনার আন্দোলন চলছিল, সেই আন্দোলনে তিনি লিড দিচ্ছিলেন বা নেতৃত্ব করছিলেন। সেখানে তিনি নিহত হন এবং তিনি নিহত হয়েছিলেন 1967 সালে। 1967 সালে বলিভিয়া বিপ্লবের সময় তিনি বিপ্লব পরিচালনা করছিলেন, সেই সময় তিনি ওখানে মারা যান 1967 সালে। এই হচ্ছে আপনার দেশগুলো। একটা চিত্র আপনাদেরকে যদি দেখায় তাহলে বুঝবেন। এভাবে মোটামুটি দেশগুলো এভাবে আছে। এখানে আমি প্রথমে যদি ভাগ করি, এই যে এই জায়গায় ইকুয়েডর আছে, ইকুয়েডরের একটু নিচ থেকে আপনার আছে হচ্ছে পেরু, যদি এই রাষ্ট্রগুলোকে এভাবে নিই, এখানে আরেকটা ছোট একটা থাকবে, এখানে ধরেন এইভাবে একটা আছে, এইভাবে একটা আছে, আর একটা ছোট একটা আছে, দুটি রাষ্ট্র পাশাপাশি আছে।
ইকুয়েডরের এই পাশে থাকবে হচ্ছে কলম্বিয়া, এখানে আছে হচ্ছে ভেনিজুয়েলা, ইকুয়েডরের পাশে হচ্ছে কলম্বিয়া, কলম্বিয়ার পাশে আছে হচ্ছে ভেনিজুয়েলা, ভেনিজুয়েলার পাশে যে ছোট রাষ্ট্রটা দেখতে পাচ্ছেন এইভাবে, এটি হচ্ছে গায়ানা, আর সবচেয়ে ছোট যে অংশটা আছে সেটা হচ্ছে সুরিনাম। এই পাঁচটা, এই পুরোটা মিলে হচ্ছে আপনার ব্রাজিল, সবচেয়ে বড় রাষ্ট্র। ব্রাজিলের এই পাঁচটাতে আছে হচ্ছে আপনার প্যারাগুয়ে, ব্রাজিলের নিচের দিকে আছে হচ্ছে উরুগুয়ে। এই অংশটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সরু অংশ, একটি দেশ, সেই দেশের নাম হচ্ছে চিলি। এখানে কি আছে? এখানে আছে হচ্ছে আর্জেন্টিনা। কয়টি রাষ্ট্র আঁকলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11। বাদ গেলে কোনটি? উরুগুয়ে, গায়ানা লিখলাম, তারপর হচ্ছে চিলি, ভেনেজুয়েলা, প্যারাগুয়ে, বলিভিয়া, বলিভিয়া লেখা হয় নাই, এই জায়গায় আছে হচ্ছে বলিভিয়া, বলিভিয়া, তারপর হচ্ছে কলম্বিয়া, এবং এস দিয়ে হচ্ছে সুরিনাম, পি দিয়ে হচ্ছে পেরু, এ দিয়ে আর্জেন্টিনা, বি দিয়ে ব্রাজিল, এবং ই দিয়ে ইকুয়েডর। তাহলে সবগুলো রাষ্ট্র আমরা মোটামুটি আপনার পেয়ে গেলাম। এইটা হচ্ছে মোটামুটি আপনার দক্ষিণ আমেরিকার যে দেশগুলো আছে সেগুলোর চিত্র। এখান থেকে আপনার ইকুয়েডর, পেরু, তারপর সরু অংশ দিয়ে হচ্ছে চিলি, চিলির পাশে হচ্ছে আর্জেন্টিনা, আর্জেন্টিনার এই পাশে ব্রাজিলের সাথে সীমান্ত হচ্ছে উরুগুয়ে, মাঝখানে হচ্ছে প্যারাগুয়ে, এই পাশটা পুরোটা ব্রাজিল, সবচেয়ে বড় দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে ব্রাজিল। এখানে আছে বলিভিয়া, ছোট রাষ্ট্রটা আছে হচ্ছে সুরিনাম, এই পাশে সুরিনামের পাশে আছে গায়ানা, ভেনেজুয়েলা, কলম্বিয়া। এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের 12টি দেশের চিত্র। এবং এই 12টি দেশগুলো মনে রাখার সূত্র হচ্ছে ইউজিসি বিপি, আরেকটি বিসিএস পাবে। মোটামুটি আমরা আমেরিকা মহাদেশের সবগুলো দেশ সম্বন্ধে একটু টুকটাক জেনে নিয়েছি, আর নোট আপনাদেরকে যেহেতু পিডিএফটা আমি দিয়ে দিয়েছি, সুতরাং সেখান থেকে আপনারা খুব সহজে আপনারা বুঝে নিতে পারবেন। এখন দেশগুলো মনে রাখবেন, সাথে দেশগুলোর কোনো ইম্পর্টেন্ট টপিকস যদি থাকে সেগুলো একটু পড়ে নিজের মতো করে নোট করে নেবেন। আমরা মোটামুটি মহাদেশগুলো গুছিয়ে আপনার শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের আর দুটি মহাদেশ আছে, একটি হচ্ছে আফ্রিকা মহাদেশ আর একটি হচ্ছে ওশেনিয়া মহাদেশ। আমরা ইতিপূর্বে আপনার এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, এবং এখন বর্তমানে আরেকটা হচ্ছে আমেরিকা মহাদেশ, 3টি মহাদেশ আমরা করেছি। আমরা এরপর ওশেনিয়া মহাদেশ এবং আফ্রিকা মহাদেশটা পড়লে আমাদের মোটামুটি মহাদেশগুলো যে মহাদেশের যে ক্লাসগুলো ছিল, আফ্রিকা মহাদেশ এবং ওশেনিয়া মহাদেশটা পড়লে আমাদের শেষ হয়ে যাবে। সুতরাং আমরা পরবর্তী ক্লাসে আফ্রিকা বা ওশেনিয়া কোনো একটা মহাদেশ নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, এবং যেই ক্লাসগুলো আপনাদেরকে দিচ্ছি একটু যদি সময় যখন পাবেন, যখনই সময় পাবেন, হেডফোন লাগিয়ে একটু মনোযোগ সহকারে শুনবেন, মনোযোগ সহকারে পড়বেন, এবং সাথে সাথে নোট করার চেষ্টা করবেন। নোট করলে কি আপনি একবার শুনে একটা জিনিস হচ্ছে আপনি নিজে পড়ে যা বুঝবেন তার সাথে বেশি বুঝবেন শুনে শুনে, এবং শোনার পর যদি আপনি লিখেন আরও বেশি আপনার এটা মনে থাকবে। সুতরাং আত্মস্থ করাটা হচ্ছে আপনার সবচেয়ে বড় টার্গেট। আমরা এখানে কিন্তু আপনার এই পড়াশোনাগুলো করছি কেন, অনার্স মাস্টার্স পাস করার পরে এগুলো আমরা করছি একটি চাকরি পরীক্ষার জন্য। সুতরাং এগুলোকে আমাকে কী করতে হবে, প্রতিনিয়ত যতক্ষণ আমি আমার সফলতার মধ্যে না পৌঁছাই ততক্ষণ পর্যন্ত আমার আত্মস্থ করার একটা টেকনিক অবলম্বন করতে হবে। সুতরাং এইভাবে আপনি টেকনিক খাটিয়ে নিজের মতো করে করবেন। ভালো থাকবেন, যতক্ষণ পর্যন্ত আপনার সুস্থ আছেন, আল্লাহ দোয়া করবেন সবার জন্য। সাথে আপনার যারা অসুস্থ তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ যেন এই করোনা মহামারী থেকে আমাদেরকে সবাইকে রক্ষা করে। ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।